সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সামনে আজকে চলে এসেছি নতুন অংশ নিয়ে আলোচনা করবার জন্য। শুরুতেই আমরা পূর্ববর্তী ক্লাসে যে টপিক নিয়ে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা ছিল পাঠ্যসূচি অনুসারে, সেইটা সম্পর্কে সবাইকে একটু আমি জিজ্ঞাসা করে নেব যে কে কতটা ভালোভাবে তোমরা তৈরি হয়ে এসেছো। শুরুতে আমাকে একটু বলো, পূর্বের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? ভারতের পরিবহন ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। পরিবহন মানেই যোগাযোগ, অর্থাৎ আমরা একটা স্থান থেকে যখন আরেকটা স্থানে যাচ্ছি যোগাযোগ স্থাপন করতে পারছি। তো এই যোগাযোগের বা পরিবহনের বিভিন্ন এবং ব্যাপক মাধ্যম আমরা লক্ষ্য করতে পারি। বিশেষ করে এই আধুনিক জীবনে এসে এবং এই আধুনিক শহর আধুনিক সময়কালে এসে দেখবেন নিত্য নতুন বিভিন্ন মাধ্যম আমরা পাচ্ছি, এবং শুধুমাত্র সেটা যে পরিবহনের ক্ষেত্রে নয়, বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের মাধ্যম আমরা লক্ষ্য করতে পারি। দেখবে শুরুতে প্রাচীন যুগে এই আজকে যেমন ইন্টারনেটের মাধ্যমে আমরা একটা স্থান থেকে আরেকটা স্থানে বসে বা একটা দেশে বসে আরেকটা দেশের মানুষের সাথে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমরা যোগাযোগ স্থাপন করতে পারছি, মেল করছি, ইলেকট্রনিক মেল বলা হয়, যেটা ডাক পোস্টে মেল না দিয়ে ইলেকট্রনিক মেল দিলাম, সঙ্গে সঙ্গে সেটা চলে গেল। তাহলে এই যে দিনের পর দিন আমরা যত আধুনিক হচ্ছি, তত কিন্তু এরকম ভাবে যোগাযোগ ব্যবস্থা এবং তার সঙ্গে পরিবহন ব্যবস্থা আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি, উন্নত হয়ে চলেছে। ঠিক আছে, আমরা আগের ক্লাসেই আলোচনা করেছিলাম, যেহেতু আমাদের এই ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা পাঠ্যসূচি অনুসারে অংশটি বেশ বৃহৎ, সেই জন্য এটাকে কয়েকটি ভাগে আমি ভাগ করে আমি তোমাদের সামনে আলোচনা করব বলে স্থির করেছি। প্রথম দিন আমরা পার্ট 1 আলোচনা করেছি। ঠিক আছে, সেখান থেকে তোমরা যাবতীয় প্রশ্নের উত্তর আমাকে দিয়েছো। ঠিক আছে, আচ্ছা, আজকে যেটা আমরা আলোচনা করব সেটাও তোমরা খুব ভালোভাবে দেখবে, পড়বে, জানবে, তাহলেই তোমরা খুব বোধগম্য হবে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এই ভারতের পরিবহন যোগাযোগ ব্যবস্থার জলপথ এবং আকাশপথ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম দিন আমরা করেছিলাম সড়কপথ। এই সড়কপথের মধ্যেই সড়কপথ আর রেলপথ, না স্থলপথের মধ্যেই সড়কপথ আর রেলপথ আমরা আলোচনা করেছিলাম। আজকে জলপথ আর আকাশপথ। দেখো ছবিতে আমি কয়েকটা অংশ তোমাদেরকে দেখিয়েছি, এর মধ্যে কোন ছবিটা তোমাদের কাছে পরিচিত? মাঝখানের ছবিটা তোমাদের কাছে পরিচিত। কেন পরিচিত, এটা কোথায় বলো তো? এই ছবিটা হাওড়া ব্রিজের ছবি। হাওড়া ব্রিজ। আচ্ছা, এই হাওড়া ব্রিজ কোন নদীর ওপরে এটা রয়েছে? হুগলি নদীর ওপরে রয়েছে। তো হুগলি নদীর একটা পারে হচ্ছে কলকাতা শহর, অন্য পারে হচ্ছে হাওড়া শহর। তাহলে যখনই আমরা এই কলকাতা হাওড়ার মধ্যে যোগাযোগ স্থাপন করতে চাই, যদি হাওড়া ব্রিজ ব্যবহার না করে, দেখবে এখানে কিন্তু ফেরি চলাচল করে, মানে যে ভেসেল যেটা নির্দিষ্ট টাইম অন্তর সেগুলো কিন্তু চলাচল করে। হাওড়ার ঘাট থেকে কলকাতার দিকের ঘাটে আসে, আবার কলকাতার দিকের ঘাট থেকে হাওড়ার ঘাটের দিকে যাতায়াত করে। ঠিক আছে, কেউ এই ফেরি চলাচলে গেছো হাওড়া থেকে কলকাতায়? আচ্ছা, গেছো, দুই একজন গেছে। আমিও যাইনি, যতবারই গেছি হয় হাওড়া ব্রিজ হয়েই গেছি, সেরকম ভাবে দরকার পড়েনি, বা হুগলি ব্রিজ হয়ে গেছি। আচ্ছা, আরেকটা ছবি দেখো, এগুলো বিভিন্ন প্লেনের ছবি। আকাশে তো আমরা যেটা দেখতে পাই এয়ারপোর্ট, যারা কেউ যদি প্লেনে চড়ে থাকো সেটা আলাদা কথা, তারা প্লেনের চড়ার সম্পূর্ণ অভিজ্ঞতা সঞ্চয় করেছে। আর নিচ থেকে দেখতে গেলে এরকম ভাবে আমরা মাথা উঁচু করে দেখতে হয়। আর এই যে প্রথমে আর একটা ছবি দিয়েছি দেখো, এটা হচ্ছে বাণিজ্যিক জাহাজ, অর্থাৎ এই বাণিজ্যিক জাহাজ চলছে বলেই কিন্তু আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু আমরা হাতের কাছে পাচ্ছি।
কারণ একটা দেশ থেকে আরেকটা দেশে জিনিসপত্র রপ্তানি সব থেকে বড় মাধ্যম হচ্ছে আমাদের এই বাণিজ্যিক জাহাজ। ঠিক আছে? কারণ ট্রেন দেখবে, এই যে রেলপথ সম্প্রসারণ যেটা করা হয়েছে, রেলপথ যেটা চলাচল করে, এটা কিন্তু দুটি দেশের মধ্যে সেই অর্থে চলাচল করে না। ঠিক আছে? আবার যখন সড়ক পথ, সড়ক পথও আমরা সব জায়গায় গিয়ে টানা সড়ক পথ পাবো না, কোথাও না কোথাও সেখানে সমুদ্র নদী রয়েছে, সেখানে দেখা গেল সেতু সংযোগ স্থাপনকারী সেতু নেই। তাহলে জাহাজের মাধ্যমে কিন্তু একটা দেশ থেকে আরেকটা দেশে যখন বড় বড় পণ্যদ্রব্য আসবে, এই জাহাজের মাধ্যমেই কিন্তু আসে। ঠিক আছে? প্রথমে তো বলা হচ্ছে জলপথ। কি এই জলপথটা কি? উন্মুক্ত মহাসাগর, সাগর, উপসাগর, তো সবকিছু কিন্তু আছে। উন্মুক্ত মহাসাগরের কথা বলা হচ্ছে, সাগর বলা হচ্ছে, উপসাগর, উপহ্রদ এবং স্থলভাগের মাঝে, মানে দ্বীপের মাঝখানে যে নদীগুলো রয়েছে, অবস্থিত হ্রদসমূহকে যে পরিবহন ব্যবস্থা যুক্ত করে তাকে জলপথ পরিবহন ব্যবস্থা বলা হয়। বোঝা গেল? অর্থাৎ আমরা যে কোনো স্থানে যে জল রয়েছে এবং সেটা যদি পরিবহনের উপযুক্ত হয়, এবং সেখানে যদি আমরা পরিবহনের যে যানবাহনগুলো রয়েছে একটা স্থান থেকে আরেকটা স্থানে যাতায়াত করি, সেটাকেই জলপথ পরিবহন ব্যবস্থা বলা হবে। এবং এটি বিশ্বের অন্যতম প্রাচীন এবং ধীরতম একটা পরিবহন ব্যবস্থা। ঠিক আছে? পণ্য পরিবহন ও বিশ্ব বাণিজ্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা এটি। তাহলে বোঝা গেল, পণ্য পরিবহন এবং বিশ্ব বাণিজ্যে, অর্থাৎ সারা বিশ্ব জুড়ে বাণিজ্যের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, এবং এটি খুবই সুলভ ও সস্তা এবং অর্থনীতির বিকাশে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। ঠিক আছে? ও জলপথকে উন্নয়নের জীবন রেখা বলা হয়। কি বলা হয় জলপথকে? উন্নয়নের জীবন রেখা বলা হয়। এই যে বললাম আমি, যে বাণিজ্যিক কারণে বিখ্যাত, এবং আমরা সড়ক পথে যদি একটা স্থান থেকে অন্য স্থানে কোনো মালপত্র রপ্তানি করি, সেটা যদি জলপথের জায়গা থাকে, তো সেটা যদি আমরা রপ্তানি করি জলপথের মাধ্যমে, তার খরচ কিন্তু অনেকটাই কম। ঠিক আছে? এখনো দেখবে যে বিভিন্ন খেয়া পারাপার করা যায় একটা স্থান থেকে আরেকটা স্থানে, 2 টাকা, 3 টাকা, 4 টাকাতে খেয়া পার হওয়া যায়। কিন্তু তুমি যদি এখন কোনো রিক্সাতে বা টোটোতে সড়ক পথে রেলপথে চলাচল করো, সর্বনিম্ন কিন্তু 10 টাকা তোমাকে দিতেই হবে। তাই না? আচ্ছা। ভারতে প্রধানত দু ধরনের জলপথ পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়। একটা হচ্ছে আভ্যন্তরীণ জলপথ, আর একটা রয়েছে আন্তর্জাতিক জলপথ। তো আভ্যন্তরীণ আর আন্তর্জাতিক জলপথ সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানছি। কি গুরুত্ব আছে এই জলপথের? বলা হচ্ছে একসঙ্গে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা যায়। আমি পূর্বে একটা ছবি দেখিয়েছি জাহাজের, আরো একটা দেখো পাশে, এটা বন্দর থেকে মালপত্র লোডিং আনলোডিং হচ্ছে। তোমাকে যখন তুমি একটা বন্দরে এসে মালপত্র লোড করবে, অন্য বন্দরে গিয়ে আনলোডিং করতে হবে সেটা। তাহলে একসঙ্গে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা যায়। পণ্য পরিবহন ব্যয় রেল ও সড়ক পথের তুলনায় অনেক কম, যেটা আমি এখন তোমাদেরকে বলছিলাম। যানজটের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। নদীপথে কি ট্রাফিক আছে? ট্রাফিক নেই। যদি আমরা সঠিকভাবে চলাচল করে যানবাহন, কিন্তু তাহলে নিরাপদ স্থানে ঠিক পৌঁছে যাওয়া যায়। আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য রপ্তানির ক্ষেত্রে সুগম ও অপ্রতিদ্বন্দ্বী। অর্থাৎ যে আন্তর্জাতিক বাণিজ্য, একটা দেশের সাথে অপর দেশের বাণিজ্য স্থাপনের জন্য এই জলপথের কিন্তু অন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায় না। বন্দর অঞ্চলে শিল্পের বিকাশ ঘটে। দেখবে আমরা যে আগে কয়েকটি ভারতের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল সম্পর্কে জেনেছিলাম, সেখানেও আমরা একটা প্রশ্ন পড়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে ভারতের শিল্পগুলি বন্দর কেন্দ্রিক বা বন্দরের কাছাকাছি কেন গড়ে উঠেছে, তাই না?
তাহলে বন্দর যেহেতু এইখানটায় মালপত্র সহজেই নিয়ে যাওয়া এবং নিয়ে আসা করা যায়, সেই জন্য এখানটাতে শিল্প গড়ে উঠতে সুবিধা হয়। বোঝা গেল? তাহলে জলপথের এই যে জলপথ পরিবহন, এর গুরুত্বগুলো তাহলে কি কি দাঁড়ালো, একটু কেউ আমাকে বলো। একসঙ্গে প্রচুর পরিমাণে পণ্য পরিবহন করা যাচ্ছে। আর খরচ, খরচ কি বেশি, তাই তো? বেশি নয়, তাহলে খরচ সড়ক পথ অর্থাৎ এবং রেলপথের তুলনায় কম। আচ্ছা, আর বলো। এর কোনো প্রতিদ্বন্দ্বী লক্ষ্য করা যায় না, অর্থাৎ অপ্রতিদ্বন্দ্বী। কিসের জন্য? আন্তর্জাতিক বাজারে এবং পণ্য আমদানির ক্ষেত্রে। ট্রাফিক সিগন্যাল থাকে তো? থাকে না। আচ্ছা, তাহলে জলপথে দেখবে ট্রাফিক সিগন্যাল বা অর্থাৎ যে যানজটের কোনো সম্ভাবনা নেই। আর এর জন্য কি হয়, বন্দর অঞ্চলে, বন্দরের কাছাকাছি অঞ্চলে শিল্প সমৃদ্ধি বা শিল্পাঞ্চল গড়ে উঠতে লক্ষ্য করা যায়। এখানে দুটো ছবি দেখিয়েছি, একটা বন্দরের ছবি, আর একটা ছবি আমি দেখিয়েছি সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটের নাম আশা করি তোমরা শুনেছো বা আরেকটু বড় হলে শুনবে। প্রিন্সেপ ঘাটের এখানে এই যে দেখো ছোট ছোট নৌকা, এই নৌকাগুলোতে উঠে কিন্তু ভ্রমণ করা যায়। কি ভ্রমণ? যে নদীপথে আমরা কিছুক্ষণের জন্য টাকা পয়সা নেয়, ওরা টাকা নেয়, মাঝি উঠে এটা খুব সুন্দরভাবে তোমাকে এই ব্রিজের তলা দিয়ে গিয়ে এদিকটা খানিকটা কোনো বিভিন্ন ঘাট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নদীপথে তুমি ভ্রমণ করতে পারো। বেশ সুন্দর অভিজ্ঞতা অর্জন করা যায়, ভালো লাগে। ঠিক আছে, এরপরে হচ্ছে যেটা আমরা পূর্বেই বললাম যে ভারতের জলপথকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আভ্যন্তরীণ জলপথ আর একটা হচ্ছে আন্তর্জাতিক জলপথ। আভ্যন্তরীণ জলপথটা কি কি লক্ষ্য করা যাচ্ছে? তাহলে আভ্যন্তরীণ মানে অভ্যন্তরে, দেশের মধ্যে। তাহলে দেশের মধ্যে অবস্থিত নদী, খাল, বিল, সরি বিল হবে না, এটা আমি বলে ফেললাম ভুল করে, নদী বা খাল বা হ্রদের মধ্যে, ঠিক আছে, বা উপকূল অঞ্চলের দেখা যায় যে লঞ্চ, স্টিমার, নৌকার মাধ্যমে আন্তঃরাজ্য অর্থাৎ রাজ্য রাজ্যের মধ্যে যে পরিবহন পথকে আভ্যন্তরীণ জলপথ বলা হয়। ঠিক আছে, 1986 সালে স্থাপিত ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, যার সদর দপ্তর হচ্ছে নয়ডাতে। কোথায় বললাম? নয়ডাতে। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অর্থাৎ যেমন সড়ক পথের একটা অথরিটি ছিল, কি বলতো, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। জলপথের একটা অথরিটি, সেটা হচ্ছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। এই জলপথগুলির উন্নয়ন এবং পরিচালনা করে। এই জলপথ দুটি শ্রেণীতে বিভক্ত, নদীপথ এবং খালপথ। তা কি কি লক্ষ্য কর? নদীপথ মানে নদীর দ্বারা যেটা আমরা পরিবহন করছি। ভারতবর্ষের প্রধান প্রধান নদীর নাম তোমরাই বলো। গঙ্গা, ব্রহ্মপুত্র, তাই তো? এছাড়া দক্ষিণ ভারতে রয়েছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, উড়িষ্যার দিকে মহানদী। তাহলে এই যে ভারতে বিভিন্ন যে নদীগুলো রয়েছে, অর্থাৎ প্রায় 14,500 কিলোমিটার পরিবহনযোগ্য নদীর মাত্র 2000 কিমি নদীপথ আমরা ব্যবহার করতে পারি। তাহলে সব জায়গায় নদীপথ ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা যদি একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে, যেখানে খুব শর্টেস্ট ওয়ে অর্থাৎ খুব অল্প পথ অতিক্রম করে যদি আমরা জায়গাটা অতিক্রম করতে পারি, তাহলে আমাদের বৃহৎ জায়গা অতিক্রম করার প্রয়োজন পড়বে না। তাহলে এরকম ভাবে, তাহলে মনে দেখো ভেবে, 14,500 কিলোমিটার যে পরিবহনযোগ্য নদীপথ রয়েছে তার থেকে মাত্র 2000 কিমি নদীপথ আমরা ব্যবহার করতে পারি, এবং এর দ্বারা গড়ে 4.4 কোটি টন পণ্য পরিবাহিত হয় অর্থাৎ মালপত্র, এবং যাত্রীও পরিবহন করা যায়। গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মান্ডবী এই নদীগুলো নিম্ন প্রবাহে পণ্যও যেমন যায়, আবার যাত্রী পরিবহনও করা যায়। আচ্ছা, খাল পথ কি? খাল পথ যেটা খাল, যেটা নদীর থেকে একটু অংশে কম হবে, ছোট হবে। দেশে 4,300 কিলোমিটার নাব্য খালপথ রয়েছে। ঠিক আছে,
এর মধ্যে তামিলনাড়ুর বাকিংহাম দীর্ঘতম 796 কিলোমিটার খালটির দৈর্ঘ্য। এছাড়াও অন্ধ্রপ্রদেশে কম্পাসুর, কুরমুল, কেরলে কোল্লাম কোট্টাপুরাম, চম্পাকরা, উদ্যোগমণ্ডল, উড়িষ্যায় উপকূলীয় খালও লক্ষ্য করা যায়। তো এই খালপথের মাধ্যমে কিন্তু আমরা পরিবহন করতে পারি। ঠিক আছে। জাতীয় জলপথ। জাতীয় জলপথটা কি? যেমন আমাদের তো ভারতবর্ষে প্রচুর রাস্তা রয়েছে, জালের মতো রাস্তা রয়েছে, কিন্তু সেই রাস্তাকে আমরা নির্দিষ্ট কয়েকটি শ্রেণীতে ভাগ করেছিলাম, যে জাতীয় পথ, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, তারপরে যেটা আবার শহরের মধ্যে সিটি হাইওয়ে এবং পঞ্চায়েত ওয়ে, এরকম ভাবে ভাগ করেছিলাম। এখানে সেরকম জাতীয় জলপথ, ভারতবর্ষে প্রধান 6টি জাতীয় জলপথ লক্ষ্য করা যায়। ঠিক আছে। এছাড়াও পরবর্তীতে 116টি নতুন জলপথ ঘোষিত হয়েছে। ঠিক আছে। কিন্তু প্রধান যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘতম যে জাতীয় জলপথ, সেটা হচ্ছে NW1, অর্থাৎ 1 নম্বর। আমি পরের অংশে তোমাদের দেখাচ্ছি সেটা। আর আভ্যন্তরীণ জলপথের দৈর্ঘ্যের বিচারে, যেটা দেশের মধ্যে একটা অংশ থেকে আরেকটা অংশে যাওয়ার জন্য জলপথের দৈর্ঘ্যের বিচারে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করে। 4.6 হাজার কিলোমিটার উপকূল রেখার যে দৈর্ঘ্য রয়েছে সেটা পশ্চিমবঙ্গে রয়েছে। দেখো কয়েকটি ছবি আমি দেখিয়েছি। এটা হচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগরের যাওয়ার, অর্থাৎ কচুবিড়ি থেকে গঙ্গাসাগরে যাওয়ার যে ভেসেল, এইভাবে ভেসেল পারাপার হয়। এটা হুগলি ব্রিজের একটা, দেখো অনেক নৌকা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেটা বললাম যেটা ভ্রমণের জন্য যায়। এটা কেরালার হাউস বোট বলতে পারি আমরা, খাল পথে এটা চলাচল করছে। ঠিক আছে। এইবার দেখো যেটা আমি বলছিলাম, ন্যাশনাল ওয়াটারওয়েজ, জাতীয় জলপথ কোথায় কোথায় রয়েছে। ন্যাশনাল ওয়াটারওয়েজ 1 নম্বর যেটা বলা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়েজ, যদি 1 নম্বর তোমরা খুঁজে না পাও, আমি দেখো এখানটাতে মার্কিং করে দিচ্ছি। এই হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে, যেটা গঙ্গা, ভাগীরথী, হুগলি। এর দৈর্ঘ্য হচ্ছে 1620 কিলোমিটার। ঠিক আছে। বিস্তার কোথা থেকে গেছে? বিস্তার হচ্ছে এই যে হলদিয়া, দেখো এইখানটা হচ্ছে এলাহাবাদ, এখান থেকে শুরু হয়েছে, আর এই যে হলদিয়া, এই অবধি কিন্তু চলে এসেছে। হলদিয়া এলাহাবাদ, এটা সব থেকে দীর্ঘতম জাতীয় জলপথ। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে NW2, সেটা হচ্ছে এই হচ্ছে NW2, দেখো আমি গোল করে দিচ্ছি। ব্রহ্মপুত্র নদ, এই যে দেখো ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্র নদের ওপরে রয়েছে সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত, যার দৈর্ঘ্য হচ্ছে 891 কিলোমিটার। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে পশ্চিম উপকূলীয় খালপথ। এই দেখো পশ্চিম উপকূলীয়, অর্থাৎ উপকূল অংশ ধরে যেটা যাচ্ছে, ওয়েস্ট কোস্ট ক্যানাল, পশ্চিম উপকূলীয় খালপথ কোল্লাম থেকে কোট্টাপুরম যাচ্ছে। এর দৈর্ঘ্য হচ্ছে 205 কিলোমিটার। এই প্রত্যেকটা অংশ তোমাদের কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। যদি এই যে ন্যাশনাল ওয়ে 1, 2, 3 বলে দিয়ে বলে যে এর দৈর্ঘ্য কত এবং বিস্তার কোন অংশ থেকে কোন অংশে বিস্তার হয়েছে আলোচনা করতে, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই সেটা আলোচনা করতে হবে। ন্যাশনাল ওয়ে 4, গোদাবরী কৃষ্ণা খাল। ন্যাশনাল ওয়ে 4, এই যে গোদাবরী কৃষ্ণা খাল, 1095 কিলোমিটার, কাকিনাড়া থেকে পদুচেরি গেছে, তাই তো, কাকিনাড়া পদুচেরি, যার দৈর্ঘ্য 1095 কিলোমিটার। NW5, এই হচ্ছে NW5, যেটা ইস্ট কোস্ট খাল, উড়িষ্যার কাছে দেখতে পাই, 620 কিলোমিটারের দৈর্ঘ্য, তালচের থেকে ধামরা পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে। লাস্ট রয়েছে NW6, ন্যাশনাল ওয়াটারওয়েজ 6 নম্বর, এই হচ্ছে NW6, এটা রয়েছে বরাক নদীর ওপরে। এর দৈর্ঘ্য তুলনামূলকভাবে কম, 121 কিলোমিটার। এটা গেছে লাখিপুর থেকে ভাঙ্গা। ঠিক আছে। আচ্ছা, একটা প্রোটোকল রুটের কথা এখানে বলা হচ্ছে। এটা হচ্ছে যে যেহেতু যে মাঝখানে বাংলাদেশ রয়েছে, তো বাংলাদেশে
যদি যাওয়া হয়, ভারতবর্ষ থেকে কোনো যদি যান চলে যায়, তাহলে কিন্তু নির্দিষ্ট প্রোটোকল মেনে পারমিশন নিয়ে তাকে সেখানে প্রবেশ করতে হবে, সেই জন্য এটা বলা হয়েছে। এই অবধি বোঝা গেল। তাহলে সবচেয়ে দীর্ঘতম জাতীয় জলপথের নাম কি? NW1। কত বিস্তার? হলদিয়া থেকে এলাহাবাদ, দৈর্ঘ্য 1620 কিলোমিটার। ঠিক আছে। এরপরে হচ্ছে আন্তর্জাতিক জলপথ। তাহলে আন্তর্জাতিক জলপথ কোনটা বলো? সাগর উপসাগর মধ্যে দিয়ে, অর্থাৎ এক দেশের মধ্যে থেকে পণ্যদ্রব্যাদি অন্য দেশে রপ্তানি করা হচ্ছে, তাই তো, সেই তাকে সমুদ্রপথ বলা হচ্ছে। আবার এক দেশের সঙ্গে অন্য দেশের জলপথের মাধ্যমে পণ্য ও দ্রব্যাদি আদান প্রদান করা হচ্ছে, তাকে আন্তর্জাতিক সমুদ্রপথ বলা হয়। কোথায় কোথায় রয়েছে দেখো। উপকূল রেখা থেকে 40 নটিক্যাল মাইল পর্যন্ত হলো ভারতের জলসীমা। ভারতের যে উপকূল রেখা রয়েছে, ভারতের ম্যাপটা একটু মনে করো জাস্ট, সেখান থেকে 40 নটিক্যাল মাইল সমুদ্রে যখন জলসীমায় তো আর ফিতে দিয়ে মাপা যায় না নির্দিষ্ট কতটা রয়েছে, তো নির্দিষ্ট প্রযুক্তির সাহায্যে সেটাকে মাপা হয় এবং তার দৈর্ঘ্য হচ্ছে 40 নটিক্যাল মাইল। তাহলে ভারতবর্ষের উপকূল থেকে সবদিকে 40 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে ভারতের জলসীমা। তারপরে সেটা বিভিন্ন ক্ষেত্রে কোনো দেশেরই পড়ছে না, আন্তর্জাতিক ক্ষেত্র পড়ছে, এবং অন্য কোনো দেশে জলসীমায় পৌঁছে গেলে সেখানে অন্য দেশের যে দেশে জলসীমায় পৌঁছে যাওয়া যায় তার পারমিশন নিতে হয়। মুম্বাই থেকে গোয়ার পানাজি পর্যন্ত নিয়মিত যাত্রীবাহী স্টিমার চলাচল করে। ঠিক আছে। কলকাতা ও চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত, অর্থাৎ কলকাতা থেকে চেন্নাই আবার পোর্ট ব্লেয়ার, মানে কলকাতা থেকে যায় তামিলনাড়ু, তামিলনাড়ু থেকে যাচ্ছে পোর্ট ব্লেয়ার আন্দামানে, পণ্য ও যাত্রীবাহী জাহাজ চলাচল করে। ভারতের পশ্চিম উপকূলের বন্দরগুলি মধ্যপ্রাচ্য, আফ্রিকার দেশসমূহ অর্থাৎ মুম্বাই এবং গুজরাটের যে বন্দরগুলি রয়েছে সেগুলো আফ্রিকার দেশগুলো সুয়েজ খাল মারফত তাদের সঙ্গে যোগাযোগ জাহাজ চলাচল করে। পূর্ব উপকূলের বন্দরগুলি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব, অর্থাৎ যে বন্দর যে দিকটা রয়েছে তারা কিন্তু সেই দিকেই বাণিজ্যটা করে থাকে। পূর্ব দিকের বন্দর আবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর দিকে অস্ট্রেলিয়ার মধ্যে জাহাজের পণ্য পরিবহন বা যাতায়াত করে। বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের উন্মুক্ত জলরাশিতে বৃহৎ জাহাজ দ্বারা ৭৫১৭ কিলোমিটার দীর্ঘ উপকূলে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, যার দপ্তর হচ্ছে মুম্বাইতে রয়েছে, স্থাপিত হয়েছে 1961 সালে। এর মাধ্যমে বাণিজ্য ও যাত্রী পরিবহন সম্পন্ন হয়। অর্থাৎ এই যে বঙ্গোপসাগরে, আরব সাগরে এবং ভারত মহাসাগরে যে জলরাশি রয়েছে তার মধ্যে যে নটিক্যাল মাইল ধরা হলো, ৭৫১৭ কিলোমিটার দীর্ঘ উপকূলে একটা দপ্তর রয়েছে, তার নাম হচ্ছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। যেমন অভ্যন্তরে নদী চলাচলের জন্য ইনল্যান্ড ওয়াটারওয়েজ লিমিটেড ছিল, এটা হচ্ছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, যার সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে। তারা এই অংশটা পরিচালনা করে। এর মধ্যে দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে উপকূলীয় জলপথ, ঠিক আছে, উপকূল বরাবর, আর একটা হচ্ছে আন্তর্জাতিক জলপথ। ছোট, মাঝারি এবং প্রধান বন্দরের মাধ্যমে উপকূলের রাজ্যগুলির, অর্থাৎ 9টি রাজ্য উপকূলে আমরা লক্ষ্য করতে পারি, বাণিজ্য ও তার সঙ্গে যাত্রী পরিবহন করে। এখানে 20টি কোম্পানি ছোট ছোট জাহাজ দ্বারা এবং 9টি বাণিজ্য কোম্পানি এখানে চলাচল করে। মুম্বাই থেকে পানাজি এবং কলকাতা পোর্ট ব্লেয়ার জাহাজ নিয়মিত চলে। অনেকে আমি শুনেছি যে কলকাতা বন্দর থেকে যারা আন্দামানে যেতে চায়, যেহেতু প্লেনের ভাড়া তো অনেকটাই, তো সেখানে জাহাজের ভাড়া খানিকটা কম, তো নিয়মিত কিন্তু কলকাতা পোর্ট ব্লেয়ারে জাহাজ চলাচল করে এবং তার ভাড়া বেশ কম এবং সময়টা অনেক বেশি লাগে, 3 থেকে 4 দিন। সেটা এয়ার প্লেনে গেলে আমাদের খুব বেশি হলে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। তো বিভিন্ন উপভোগ করার জন্য অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা যাতায়াত করতে পারে। আন্তর্জাতিক জলপথ দেখো, এই হচ্ছে বন্দর আর কন্টেনার শিপ, এরকম কার্গো শিপ বলা হয়।
14টি বৃহৎ বন্দর রয়েছে আমাদের ভারতবর্ষে, তার মাধ্যমে, এবং 70টি শিপিং লাইন, অর্থাৎ যে জাহাজ যে যাবে, যে জাহাজ যাওয়ার জন্য নির্দিষ্ট জলপথ রয়েছে, সব জায়গায় যেতে পারে, কারণ সমুদ্র সব জায়গায় তো যাওয়া যায় না, উত্তাল সমুদ্র থাকে, সেখানে গেলে জাহাজ ডুবি হওয়ার সম্ভাবনা থাকে, এবং জাহাজ ডুবি হলে দেখো এই যে বৃহৎ বৃহৎ সব কন্টেনার সব কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে সেই জন্য নির্দিষ্ট শিপিং লাইন রয়েছে, শিপিং লাইনে বৈদেশিক বাণিজ্য সম্পন্ন হয়। 14টি বৃহৎ বন্দরের মাধ্যমে 70টি শিপিং লাইন এবং 8টি শিপিং লাইন বৈদেশিক বাণিজ্য সম্পন্ন করা হয়ে থাকে। যে 14টি বন্দরের কথা আমরা বলছিলাম, সেই 14টি প্রধান প্রধান সামুদ্রিক বন্দরগুলো তোমরা একটু দেখো। এটা হচ্ছে যেসব বন্দর মারফত বছরে কমপক্ষে 50 লক্ষ টন পণ্য আদান প্রদান করা হয় তাদেরকে প্রধান বন্দর বলা হয়। ভারতে মোট বন্দরের সংখ্যা 201টি, কিন্তু যার মধ্যে 14টি হচ্ছে প্রধান এবং 187টি হচ্ছে ছোট ও মাঝারি। ঠিক আছে, তো এই যে ভারতবর্ষের প্রধান প্রধান যে বন্দরগুলো আমি একটা তালিকা তোমাদের সামনে রেখেছি, এর মধ্যে দেখো দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পশ্চিম উপকূল, ভারতবর্ষের পশ্চিম উপকূল এইটা পড়ছে, পড়ছে তো এটা, আর পশ্চিম উপকূল পড়ছে এটা, আর পূর্ব উপকূল পড়ছে ভারতবর্ষের পূর্ব দিকের অংশ। তাহলে এইরকম ভাবে পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলকে নির্দিষ্ট ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এবং একটা মজার জিনিস দেখো, পূর্ব উপকূলেও 7টি প্রধান আন্তর্জাতিক বন্দর রয়েছে, পশ্চিম উপকূলেও একই রকম ভাবে প্রধান 7টি আন্তর্জাতিক বন্দর লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে রয়েছে মুম্বাই। মুম্বাই কোনটা? এই হচ্ছে মুম্বাই আমাদের। মুম্বাই পোর্ট কোন রাজ্যে রয়েছে? মহারাষ্ট্র, ভারতের বৃহত্তম বন্দর ও ভারতের প্রবেশদ্বার বলা হচ্ছে। তারপর রয়েছে মুদ্রা, এটা হচ্ছে গুজরাট, বৃহত্তম ব্যক্তিগত বন্দর। কান্ডালা, গুজরাট, শুল্ক মুক্ত বন্দর, এই হচ্ছে কান্ডালা, শুল্ক মুক্ত, অর্থাৎ এখানে কোনো ট্যাক্স প্রয়োজন হয় না। 4 নম্বর রয়েছে, এটাও মহারাষ্ট্রে, অত্যাধুনিক প্রযুক্তির বন্দর, সেটা হচ্ছে নবসেবা বলা হয়, এই হচ্ছে জওহরলাল নেহরু বন্দর। গোয়াতে রয়েছে মারমাগাঁও, এই হচ্ছে মারমাগাঁও, গোয়াতে লোহা রপ্তানির জন্য বিখ্যাত, মাথায় রাখবে কিন্তু এর বিশেষ বৈশিষ্ট্য লোহা রপ্তানি করার জন্য বিখ্যাত। কোচিন, কেরল, আরব সাগরের, এই হচ্ছে কোচিন, আরব সাগরের মধ্যে। আচ্ছা, এখানটায় ম্যাপের মধ্যে মুদ্রা এটা যেহেতু বৃহত্তম ব্যক্তিগত বন্দর, এখানে সেভাবে উল্লেখ করা হয়নি। এরপরে আমরা পূর্ব উপকূলে যাব। পূর্ব উপকূলে পরপর আমরা বন্দরগুলো সিরিয়াল ওয়াইজ দেখবো। সেটা হচ্ছে 1 নম্বরে কলকাতা বলেছে, এই হচ্ছে কলকাতা এবং হলদিয়া পোর্টকে একসঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। এবং এই যে প্রত্যেকটা বন্দরের নাম তোমাদের কাছে এরকম ভাবে প্রশ্ন আসে যে মুম্বাই বন্দর কোন রাজ্যে রয়েছে, কান্ডালা কোন রাজ্যে রয়েছে, বিশেষ বৈশিষ্ট্য কি, এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসে। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, পারাদ্বীপ বলতো কোথায় রয়েছে? উড়িষ্যাতে রয়েছে, এটা হচ্ছে গভীর সমুদ্র বন্দর। আচ্ছা, কলকাতা হলদিয়াটা বলতে বলতে থেমে গেলাম। পূর্ব ভারতের বৃহত্তম নদী বন্দর, এটার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে হলদিয়া এবং কলকাতা, এই দুটি বন্দর, এটা কিন্তু নদী বন্দর। প্রত্যেকটা অন্য বন্দরগুলো কিন্তু গভীর সমুদ্র বন্দর, কিন্তু এটা হচ্ছে নদী বন্দর। পারাদ্বীপ, এই হচ্ছে পারাদ্বীপ, উড়িষ্যাতে লক্ষ্য করা যায় পারাদ্বীপ। বিশাখাপত্তনম কোথায় বলতো? অন্ধ্রপ্রদেশ, এই হচ্ছে বিশাখাপত্তনম, পূর্ব উপকূলের একমাত্র স্বাভাবিক পোতাশ্রয়, অর্থাৎ বন্দর গড়ে ওঠার জন্য যে বৈশিষ্ট্য স্বাভাবিকভাবেই গড়ে উঠেছে। এন্নোর তামিলনাড়ুতে, এই হচ্ছে এন্নোর পোর্ট। ঠিক আছে, নবনির্মিত বন্দর নতুন। চেন্নাই, তামিলনাড়ু, দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর, এই হচ্ছে চেন্নাই, চেন্নাই পোর্ট, যেটা দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর, মাথায় রাখবে কিন্তু এটা। তুতিকোরিন, তামিলনাড়ু, গভীর সমুদ্র বন্দর, এই হচ্ছে তুতিকোরিন, সামুদ্রিক বন্দর। ঠিক আছে, পোর্ট ব্লেয়ার, আন্দামান, 2010 সালে এটি প্রধান বন্দরের মর্যাদা পায়, এই হচ্ছে আন্দামান। ঠিক আছে, এর ভেতরটাই ছবিটার উপরে পড়ে গেল, এই হচ্ছে আন্দামান, 2010 সালে এটি প্রধান বন্দর হিসেবে মর্যাদা পেয়েছে। বোঝা গেল যা বললাম তোমাদেরকে? তাহলে সব থেকে অত্যাধুনিক প্রযুক্তির বন্দর কোনটা?
নবসেবা, জওহরলাল নেহরু বা নবসেবা, ঠিক আছে। আর শুল্কমুক্ত কান্ডালা, নদীমুক্ত নদী বন্দর কোনটি? হলদিয়া আর কলকাতা। কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গে, ঠিক আছে। এরপরে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আকাশপথ। আকাশপথ অর্থাৎ আকাশে যে প্লেন চলাচল করে সেটাই হচ্ছে আকাশপথ, এবং এটা ব্যাপক খরচ সাপেক্ষ এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এটাকে চালানো হয়। বায়ুস্তরের মধ্য দিয়ে দীর্ঘ দূরত্বে যখন এরোপ্লেন, জেট, হেলিকপ্টার এবং অতি দ্রুতগামী ও সর্বাধুনিক পরিবহন ব্যবস্থা হলো এই আকাশপথ। এটি সবচেয়ে ব্যয়বহুল। আমাদের এখনো অবধি যা পরিবহন ব্যবস্থা আমাদের ভারতবর্ষে রয়েছে তার মধ্যে এটা কিন্তু সব থেকে ব্যয়বহুল, এবং যাত্রী ও পরিবহন সবচেয়ে কম। যেহেতু ব্যয়বহুল, যারা এফোর্ড করতে পারে তারাই সেটা চলাচল করে। 1911 সালে এলাহাবাদ ও নৈনির মধ্যে ডাক বিমানের সূচনা হয়, এবং 1953 সালে দুটি সরকারি সংস্থা গঠন করা হয়, যেটা হচ্ছে একটা এয়ার ইন্ডিয়া, ঠিক আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে, যে একটা দেশ থেকে আর একটা দেশ মহাদেশের মধ্য দিয়ে চলাচল করবে, আর ইন্ডিয়ান এয়ারলাইন্স আভ্যন্তরীণ অর্থাৎ দেশের মধ্যে, দেশের বিভিন্ন শহর, দিল্লি থেকে মুম্বাই থেকে কলকাতা যাতায়াত করবে। আবার কি করা হলো, যেহেতু এই দুটি সংস্থা লোকসানের দিকে চলে যাচ্ছিল, লাভ সে হারে হচ্ছিল না, সেই জন্য এদেরকে আবার সংযুক্ত করে একটি নাম করা হলো এয়ার ইন্ডিয়া, ঠিক আছে। এছাড়াও কি কি সংস্থা, আরো অনেক বেসরকারি সংস্থা রয়েছে। রাষ্ট্রায়ত্ত বায়ুদূত, দুর্গম পার্বত্য অঞ্চলে বিভিন্ন রাষ্ট্রের অর্থাৎ বিভিন্ন সামরিক যে বিমানগুলো রয়েছে সেগুলো দেখা যায়। পবন হংস হেলিকপ্টার সার্ভিস, এটা সারা ভারতবর্ষব্যাপী তারা হেলিকপ্টার সার্ভিস দিয়ে থাকে, পবন হংস। বেসরকারি সংস্থার মধ্যে স্পাইস জেট রয়েছে, এয়ার ডেকান, ইন্ডিগো, গো এয়ার, এয়ার এশিয়া, জেট লাইট, জেট এয়ারওয়েজ, এরা কিন্তু মূলত যাত্রী পরিবহন করে। প্লেনও কিন্তু কিছু পণ্য পরিবহন করে, কিন্তু জাহাজের মতো বিপুল সংখ্যক পণ্য, বড় বড় পণ্য তারা পরিবহন করে না, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পণ্য, এবং অনেক সময় দেখা গেল যে কি বল আপাতকালীন পরিস্থিতিতে, জরুরি পরিস্থিতিতে তারা কিন্তু এগুলোকে কাজে লাগানো হয় তখন। কি কি গুরুত্ব রয়েছে আকাশপথের? অতি দ্রুত পরিবহন করা যায়, আন্তঃমহাদেশীয় যাত্রী পরিবহনে অপরিহার্য, অর্থাৎ বিভিন্ন মহাদেশের একটা স্থান থেকে আরেকটা স্থানে আপতকালীন জরুরি অবস্থায় যোগাযোগ, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে, প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে, যখন কোনো কিছু সেখানে যাচ্ছে না, আকাশপথের মাধ্যমে হেলিকপ্টার হোক বা ছোট এরোপ্লেনের মাধ্যমে আমরা সেই দুর্গম অঞ্চলে কিন্তু পৌঁছাতে পারি। দুর্গম অঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন, আর রয়েছে দ্রুত ত্রাণ সামগ্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোথাও যদি প্রাকৃতিক দুর্যোগ লক্ষ্য করা যায়, কিছুদিন আগেই দেখবে কেরলে সাংঘাতিক হারে ধস নেমে পুরো দুটো তিনটে ডিস্ট্রিক্ট পুরো নষ্ট হয়ে গেছে, এবং তা এতটাই খারাপ অবস্থা, সড়ক পথে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না, এবং সেখানটাতে দেখলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এছাড়াও ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে বা ছোট ছোট বিমানের মাধ্যমে তারা কিন্তু ওপর থেকে পরিস্থিতির ওপর নজর রেখেছিল, যে কোন অবস্থাটা কোথায় কতটা খারাপ রয়েছে, তাহলে সেইখানে সেইভাবে আধিকারিকদের নির্দেশ দিয়ে সেই জায়গা থেকে তারা উদ্ধার কাজ করবে, ঠিক আছে। এবং দেখা গেল যে দুর্গম অঞ্চলে বা যদি ধস নেমে কোথাও এমন ভাবে আটকে রয়েছে যেটা আমরা নিচুতে সড়ক পথে বা জলপথে থেকে আমরা লক্ষ্য করা যাচ্ছে না, সেটা আকাশপথ থেকে লক্ষ্য করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, অবস্থান এবং গুরুত্ব অনুসারে ভারতের এই আকাশপথকে দুটি ভাগে ভাগ করা যায়, জাতীয় বিমানপথ আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিমানপথ। জাতীয় কোনটা বলো? দেশের মধ্যে নানা শহরের মধ্যে যোগাযোগ স্থাপন করবে, আর আন্তর্জাতিক বিভিন্ন মহাদেশে অবস্থিত দেশের মধ্যে যোগাযোগ রক্ষা করা যায়। জাতীয় বিমানবন্দর, কটি জাতীয় বিমানবন্দর রয়েছে? প্রায় ভারতবর্ষে 87টি জাতীয় বিমানবন্দর রয়েছে, ঠিক আছে। আমি সম্পূর্ণ তালিকা
যতটা পেরেছি তোমাদের সামনে রেখেছি। তামিলনাড়ুতে দেখো তুতিকোরিন সালেম, কর্ণাটক মহীশূর বেলগাঁও, অন্ধ্রপ্রদেশ রাজমুন্দ্রি কুরাপ্পা, তেলেঙ্গানা তো কিছু দেখা যায়, মহারাষ্ট্র নান্দেদ ওয়ারাঙ্গল, ছত্তিশগড় রায়পুর নাম স্বামী বিবেকানন্দ, রায়গড় ভিলাই কোবা, এরকম ভাবে প্রত্যেকটা রাজ্যের নাম দিয়ে সেইখানে যে জাতীয় বিমানবন্দরগুলো রয়েছে সেই বিমানবন্দরগুলোর নাম এখানে তুলে দিয়েছে। আমি সবটা আর এখানে বলছি না। আমাদের পশ্চিমবঙ্গের বলছি দুর্গাপুর, যেটা নজরুল ইসলাম বিমানবন্দর নাম দেওয়া হয়েছে, এবং আসানসোল। ঠিক আছে, এই নাম প্রত্যেকটা রাজ্য, তোমাদের কাছে এটা প্রশ্ন আসে যে বলা হবে একটা নির্দিষ্ট রাজ্যের নাম উল্লেখ করে দেওয়া হলো, এই রাজ্যে দুটি বিমানবন্দর কেন্দ্রের নাম লেখো। মধ্যপ্রদেশ যদি বলা হয় ভোপাল, জব্বলপুর, গোয়ালিয়র। উত্তরপ্রদেশ আগ্রা, কানপুর, এলাহাবাদ, গোরক্ষপুর। ঠিক আছে, রাজস্থান বললে যোধপুর, উদয়পুর, আজমের এরকম বলতে হবে। লক্ষদ্বীপ আগাত্তি, নাগাল্যান্ড ডিমাপুর। এরকম ভাবে তোমাদের জাতীয় বিমানবন্দরগুলোর নাম এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে বোঝা গেল এরকম ভাবে তোমাদের এই তালিকা থেকে তোমাদেরকে নির্দিষ্ট বিমানবন্দরগুলোর নাম তোমাদেরকে মনে রাখতে হবে। এবার রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। এর সংখ্যা 35টি। এয়ার ইন্ডিয়া আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ ক্ষেত্রে বিমান পরিষেবা দেয় আমাদের ভারতবর্ষের মধ্যে। তামিলনাড়ুতে চেন্নাই, কোয়েম্বাটুর, মাদুরাই, কর্ণাটক ব্যাঙ্গালোর, গোয়াতে পানাজি, অন্ধ্রপ্রদেশে তিরুপতি, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, তেলেঙ্গানাতে হায়দ্রাবাদ, মহারাষ্ট্র মুম্বাই, পুনে ও নাগপুর, বিহার গয়া ও পাটনা, উড়িষ্যাতে ভুবনেশ্বর, বিজু পট্টনায়ক যেটা বলা হয়, জম্মু কাশ্মীরের শ্রীনগর, পাঞ্জাব অমৃতসর ও চণ্ডীগড়, রাজস্থানের জয়পুর, উত্তরপ্রদেশে যেটা রয়েছে লখনৌ এবং বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী নামে, মধ্যপ্রদেশ ইন্দোর দেবী অহল্যাবাই, গুজরাট আহমেদাবাদ, পশ্চিমবঙ্গ কলকাতা এবং বাগডোগরা। এই দুটি আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করা যায়। অসম গুয়াহাটি, মণিপুর ইম্ফল, আন্দামান পোর্ট ব্লেয়ার, কেরল এখানে কোচি এবং তিরুবনন্তপুরম ও কোঝিকোড, দিল্লি নতুন দিল্লি, যেটা নিউ দিল্লি যেটা প্রশাসনিক কেন্দ্র, সেখানেই বৃহত্তম ভারতবর্ষের বৃহত্তম বিমানবন্দর সেখানে আমরা দেখতে পাই। এবার ভারতবর্ষের আন্তর্জাতিক যে বিমানবন্দরগুলো রয়েছে আমি তোমাদের ম্যাপ ওয়াইজ একটু জাস্ট দেখিয়ে দেবো। 10টি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কথা এখানে উল্লেখ করেছে। 1 নম্বর বলা হচ্ছে কলকাতা। এই হচ্ছে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে শর্টে একটু দিয়েছি আমি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, এই যে গোল করে দিয়েছি। দিল্লি, এই হচ্ছে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। মুম্বাই, এই হচ্ছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, চেন্নাই আন্না আন্তর্জাতিক বিমানবন্দর, এই যে চেন্নাই আন্না আন্তর্জাতিক বিমানবন্দর। এবার রয়েছে অমৃতসর রাজা সানসি আন্তর্জাতিক বিমানবন্দর, অমৃতসর এইখানটাতে রয়েছে। না, অমৃতসর মানে পাঞ্জাব, এই যে এইখানটাতে। গুয়াহাটি লোকপ্রিয় গোপীনাথ, এই যে লোকপ্রিয় গোপীনাথ বরদলুই আন্তর্জাতিক বিমানবন্দর, আসামের গুয়াহাটিতে। 7 নম্বর আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর। 8 নম্বর পোর্ট ব্লেয়ার, এই যে বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর। 9 নম্বরে হায়দ্রাবাদ, ঠিক আছে, যেটা রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। আর রয়েছে ব্যাঙ্গালোরে, এই যে ব্যাঙ্গালোর লেখা দেখতে পাচ্ছ, ব্যাঙ্গালোরে কেম্পা গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে প্রত্যেকটা বিমানবন্দর সম্পর্কে তোমাদেরকে বললাম। এই বিমানবন্দরগুলো এই জন্য বলা হলো, দেখো এই নির্দিষ্ট বিমানবন্দরগুলো নির্দিষ্ট নামে কিন্তু চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, মনে থাকবে এগুলো তোমাদেরকে। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি?
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এরকম ভাবে প্রত্যেকটা বিমানবন্দরের নাম কিন্তু মনে রাখতে হবে। সেইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। এই প্রশ্নগুলো আমি বলতে বলতে আলোচনা করতে করতে তোমাদেরকে আমি সেগুলো জানিয়েছি। তোমরা এরকম ভাবে প্রশ্নগুলো তৈরি করবে, এরকম ভাবে তোমরা পড়বে, ঠিক আছে? প্রশ্নগুলো সবাই নোট ডাউন করে নিয়েছো? এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও, পরের দিন কিন্তু আমি তোমাদের এখান থেকে নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করব, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হবে। আজকে যেটুকু আমি তোমাদের সামনে আলোচনা করেছি সেটুকু তোমরা খুব ভালোভাবে বুঝবে, দেখবে। যদি কোনো সমস্যা হয় আমাকে আবার জানাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।